শ্রীমঙ্গল বাংলাদেশের সবচেয়ে সবুজ, সবচেয়ে শান্ত একটা জায়গা, যাকে বলা হয় টি ক্যাপিটাল অফ বাংলাদেশ। কারণ এখানে যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। সকালে ঘুম থেকে উঠলে চারপাশের হালকা কুয়াশা, গাছের ফাঁক দিয়ে সূর্য উঁকি দিচ্ছে, ঠান্ডা বাতাস বইছে, আর এমন একটা শান্ত ভাইব যেটা আপনি ঢাকাতে বসে কল্পনাও করতে পারবেন না। ঢাকার এই ব্যস্ততা, ধুলোবালি, এই সব কিছু থেকে যদি নিজেকে একটু বিরতি দিতে চান, নিজের জন্য একটু শান্ত সময় খুঁজতে চান, তাহলে অনেস্টলি এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। তো প্রশ্ন হলো, শ্রীমঙ্গল আসলে কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে কম খরচে পুরোটা এক্সপ্লোর করবেন? মাত্র 1500 টাকায় একটা সিএনজি নিয়ে আপনি কি সত্যি শ্রীমঙ্গলের বেস্ট জায়গাগুলো ঘুরতে পারবেন? যদি জানতে চান তাহলে আমার পুরো ভিডিওটি দেখুন। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একদম রিয়েল এক্সপিরিয়েন্স, রিয়েল কস্ট। আমার একটা ভিডিওতে আপনি 1 রাত এবং 2 রাতের পুরো থাকা খাওয়ার খরচ ডিটেলসে পেয়ে যাবেন। তাহলে সব কিছু স্টেপ বাই স্টেপ জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনি শ্রীমঙ্গল ট্যুরের একটি সম্পূর্ণ গাইডলাইন পেয়ে যাবেন। তবে চলুন ভিডিও শুরু করা যাক। এই যাত্রাটি শুরু হয় মহাখালী বাস কাউন্টার থেকে। যাত্রা সঙ্গী হিসাবে আমরা বেছে নিয়েছিলাম বিলাস পরিবহনের একটি এসি বাসকে। আর কাউন্টারের কথা যদি বলতে চাই, এটা খুবই পরিষ্কার ছিল এবং স্পেসটাও যথেষ্ট ভালো ছিল। তো রাত 12টার দিকে আমাদের বাস চলে আসে। বাসে ওঠার পরে প্রথম যেটা দেখতে পাই সেটা হলো বাসে কোনো লেগ রেস্ট নাই। লেগ রেস্টবিহীন এই যাত্রা যে একটু কষ্ট দিবে তা মনকে মানিয়ে নিয়ে যখন যাত্রা শুরু করলাম, তখন বিপত্তি বাঁধল এসির ভেন্ট দিয়ে পানি পড়া। সুপারভাইজারকে জিনিসটি জানানোর পরে সে আপাতত একটি গামছা দিয়ে আমাদের সমাধান দেয়, কিন্তু পানি কি আর কারো কথা শুনে? তাই আমরা পিছনে গিয়ে অন্য সিটে বসলাম। যেহেতু বাস খালি ছিল তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। রাত ঠিক 4টার দিকে হোটেল রাজমণিতে একটু কফি খাওয়ার বিরতি দেওয়া হয়। তো কফি খেয়ে মনটাকে চাঙ্গা করে যখন একটু ঘুমালাম, এক ঘুমে কখন যে সকাল হয়ে গেছে নিজেও জানি না। তো সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, এই পাহাড়ের টিলাগুলো দেখে বুঝতে পারলাম যে আমরা শ্রীমঙ্গলে প্রবেশ করতে যাচ্ছি। আমাদের বাস কিছুক্ষণ চলার পরে আমাদের নামিয়ে দিল শ্রীমঙ্গলের চৌমুহনীতে। সেখান থেকে আমরা একটা অটো ধরে খাবারের উদ্দেশ্যে রওনা দিলাম পানসি রেস্টুরেন্টে। এইখানে আমাদের অটো ভাড়া নিয়েছিল 60 টাকা, যদিও 80 টাকা চেয়েছিল, কিন্তু দামাদামি করে আমরা একটু কমে নিতে সক্ষম হই। পানসি রেস্টুরেন্টে ঢুকে প্রথমেই যে আইটেমটা অর্ডার করলাম সেটা হচ্ছে চিকেন খিচুড়ি। এই খাবারটা আমি পানসি থেকে আগেও খেয়েছি। এর স্বাদ বলতে গেলে এক কথায় অসাধারণ। মনে হচ্ছিল কি বাসায় বানানো একটা খাবার, মনে হয় না যে রেস্টুরেন্টের দেওয়া খাবার। যা হোক, এর সাথে একটু ঝোল দেওয়া হয় এক্সট্রা। এই খাবারটি খাবার পরে 1 কাপ চা নিয়ে নিই। শ্রীমঙ্গলে প্রবেশ করার পর এটাই প্রথম চা, আর এর স্বাদ ছিল দুর্দান্ত লেভেলের। খাবার দাবার শেষ করে সিএনজি মামাকে বলি একটা ইকো রিসোর্ট খুঁজে দিতে। মামাও তার জানাশোনার মধ্যে একটা ইকো রিসোর্টের দিকে আমাদের নিয়ে যেতে থাকে। আমি ভেবেছিলাম কেমন না কেমন ইকো রিসোর্ট হয়, কিন্তু যখন আমি গেলাম তখন আসলে বুঝলাম যে কথার সাথে তার কাজের মিল আছে। আমাদের রিসোর্টটির নাম ছিল ইচ্ছেবাড়ি ইকো রিসোর্ট। এই রিসোর্টের ডিটেলস একটু পরেই আমি জানাচ্ছি। আমি যে রিসোর্টটায় উঠেছি এটার যে নিচের রুমগুলো সেগুলো হচ্ছে ডাবল বেডের, আর উপরের যে বেডগুলো রয়েছে সেগুলো কিন্তু সিঙ্গেল বেডের, কিন্তু সাথে একটা করে বারান্দা দেওয়া আছে। আর এর খরচ সম্পর্কে আমি একটু পরেই বলছি। আমরা যে রিসোর্টটায় উঠছি এটার নাম হচ্ছে ইচ্ছেবাড়ি, আর আমরা যে রুমটা নিয়েছি সেটার নাম ছিল কামিনী, কিন্তু ওইটার বিলবোর্ডটা এখন খুলে রাখা হয়েছে। তো রুমের ভিতরটা যদি আপনাকে একটু দেখাই, এখানে কিন্তু 2টা বেড, ডাবল বেড পাবেন পাশাপাশি। এদিকে একটা জানলা, এদিকে একটা জানলা। আর এখানে হচ্ছে আপনার ওয়ারড্রপ পেয়ে যাবেন কাপড় চোপড় রাখার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু আপনার মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে। তো শ্যাম্পু সাবান যেগুলো, ওগুলো এখনও দেয় নাই, হয়তো বা দিয়ে দেবে। এই যে শ্যাম্পু সাবান, টিস্যু, 1 বোতল পানি, এগুলো কিন্তু এই হোটেল কর্তৃপক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদেরকে। আচ্ছা, প্রাইসের ব্যাপারে আপনাদের একটু বলি। নিচের যে রুম যেগুলো হচ্ছে আপনার 2 বেড, ওগুলো কিন্তু 3000 করে। আর উপরের যে রুম সেটা হচ্ছে 2500 করে। তো আমি 2 দিনের জন্য নিয়েছি, তার জন্য একটু দামাদামি করে আমি 2500 করে মোট 5000-এ পেরেছি। সিএনজির কথাটা তো বলতেই ভুলে গিয়েছিলাম। 1500 টাকায় আমরা এই সিএনজিটি নিয়েছি।
এটি আমাদের মোটামুটি অনেকগুলো জায়গা আজকে ঘোরাবে। হ্যালো এভরিওয়ান, চায়ের দেশ সিলেটের শ্রীমঙ্গল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি চলে এসেছি শ্রীমঙ্গলে চা বাগানে। আজকে আমার প্ল্যান হচ্ছে 1500 টাকা দিয়ে একটা সিএনজি ভাড়া নিয়ে এই শ্রীমঙ্গলের অনেক জায়গা ঘুরবো। তো আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন যে আসলে এতগুলো জায়গা আমি কভার করতে পারি কি না। আমি যে জায়গাটার মধ্যে আছি এই জায়গাটার সৌন্দর্য আসলে আমি কিভাবে বর্ণনা করব আমি নিজেও জানি না। আমার চারিদিকে পাহাড় আর চা বাগান, চা গাছ, শুধু মাঝে আমি একা। আপনিও কিন্তু চাইলে এরকম ঘুরতে পারেন। সবসময় যে রাশের মধ্যে আসতে হবে বিষয়টা কিন্তু তা না। আপনি চাইলে নিজেকে সময় দিতে পারেন, নিজের মতো করে এরকম সুন্দরভাবে পাখির মতো উঠতে পারেন এবং ঘুরতে পারেন। আমি এখন আছি নূরজাহান টি স্টেটের একটা প্লেসে। এই জায়গাটা কিন্তু অনেক বড়। নূরজাহান স্টেট এক জায়গা থেকে শুরু হয়ে শেষ হয়েছে মোটামুটি অনেক কিলোমিটার দূরে। তো এইখানে আপনি যত দূর দেখতে পাবেন শুধু চা বাগান আর চা বাগান, চা পাতা ছাড়া এখানে আপনার চোখে কিছুই পড়বে না। আর এটা সৌন্দর্যের কথা যদি বলতে চাই, এক কথায় অসাধারণ। এই সৌন্দর্যের কোনোভাবে তুলনা হয় না। আর পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা নূরজাহান টি স্টেটের আরেকটি জায়গা। দুই পাশে দেখেন কি সুন্দর করে চা পাতা, চা গাছ এগুলো বিস্তৃত হয়ে আছে একদম। আর এই জায়গাগুলো ছবি তোলার জন্য চমৎকার একটা জায়গা, খুব দারুণ। আপনি দেখেন এই যে থরে থরে কিন্তু সাজানো চা গাছগুলো। নূরজাহান টি এস্টেটে ঘোরার পর আমাদের পরের গন্তব্য হচ্ছে মাধবপুর লেক। আর যেটায় যাবার জন্য আমরা একটা সুন্দর রাস্তা পেয়েছিলাম। গাছগুলো রাস্তার দুই পাশে এত সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে, মনে হচ্ছিল তারা আমাদের স্বাগত জানাচ্ছে শ্রীমঙ্গলে, আর আমরা উপভোগ করছিলাম। আমাদের সিএনজি অনেকক্ষণ চলার পর কিছু মেঠোপথ পাড়ি দিয়ে আমরা চলে গেলাম মাধবপুর লেকে। এই ক্ষেত্রে সিএনজি রাখার জন্য 30 টাকার একটা টিকিট কাটতে হয়েছিল। তো গেট দিয়ে যখন সোজা সামনের দিকে এগিয়ে যাই তখন লেক যখন প্রথমে দেখি আমার মনটা একদম ভরে যায়। যেরকম ছিল লেকের সৌন্দর্য, তার পাশাপাশি এর মাঝে কিছু শাপলা ফুল দেখা যাচ্ছিল, যেগুলো এত মনোমুগ্ধকর ছিল যা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমাদের যখন তেষ্টা লেগে গেল তখন চিন্তা করলাম একটু আনারস খাওয়া যাক। মাধবপুর এসে এরকম একটা আনারস নিলাম, যেটার দাম হচ্ছে 40 টাকা। এটা পুরাটা ছিল, তো এখানে 1 পিস 4 পিস ছিল মোট। খেয়ে দেখা যাক। খুবই দারুণ, মানে মিষ্টি পরিমাণটা এত, মনেই হচ্ছে যে ন্যাচারাল মিষ্টি। এই লেকটা কিন্তু চমৎকার। ওই যে ওই পার থেকে হাঁটা শুরু করেছি আর লেকের সাইড দিয়ে হাঁটতে কিন্তু ভালোই লাগতেছে। আজকে কিন্তু গরম প্রচণ্ড, তারপরও এই যে গাছের জন্য, এর ছায়ার জন্য ঠান্ডা লাগতেছে এবং দারুণ লাগতেছে। আপনি এখানে খুব এনজয় করবেন। লেকটা আসলে অনেক বড়, এদিক থেকে শুরু হয়ে একদম ওই মাথা আরও রয়েছে, কিন্তু এই গরমের মধ্যে মনে হয় না আর বেশি যাওয়া ঠিক হবে। মাধবপুর লেকে ঘোরাঘুরি শেষে আমাদের পরের গন্তব্য লাউয়াছড়া জাতীয় উদ্যান। মাধবপুর লেক থেকে আরেকটি স্পটে যাচ্ছি, তো মাঝে একটা জায়গায় দাঁড়ালাম। দেখেন কি চমৎকার একটা জায়গা, মানে মাছ দিয়ে হচ্ছে আপনার রাস্তার মতন বা নিচু জায়গা, আর দুই পাশে কিন্তু চা পাতার গাছে একদম ভরা। আমার কাছে চমৎকার লাগতেছে জায়গাটা। লাউয়াছড়া জাতীয় উদ্যানে জনপ্রতি 115 টাকা টিকিট কেটে আমরা উদ্যানের মধ্যে প্রবেশ করি। আমি বর্তমানে আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানে। তো এই উদ্যানে গেট দিয়ে ঢোকার পরে সোজা আসার পর আপনি যে জায়গাটা প্রথম আসবেন সেটা হচ্ছে এই রেল লাইন। এবং এই রেল লাইনের কিন্তু একটা ইতিহাস আছে। তার মধ্যে একটি ইতিহাস হলো এখানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ নামের একটি মুভি শুটিং করা হয়েছিল, যেটি হলিউডের ছিল। এবং আরেকটি মুভি যেটির নাম হচ্ছে আমার আছে জল বাই হুমায়ুন আহমেদ। তো এই দুইটি মুভির জন্য এই জায়গাটা কিন্তু খুবই সুপরিচিত। এখানে রেল লাইনের আমার সামনে এবং পিছনে দুই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন ছবি তোলার জন্য অনেক সুন্দর জায়গা, এবং এখানে আসলে আপনি সুন্দর একটা ভিউ পাবেন এবং দারুণ দারুণ ছবি তুলতে পারবেন।
ওখানে বনে হাঁটা একটা পথ পেয়ে যাবেন, যেটা কিন্তু সোজা নিচের দিকে নেমে গেছে। কিন্তু অনেক পুরানো গাছ দেখতে পাবেন। আপনি যদি আমার মাথার উপরে খেয়াল করে দেখেন, যেরকম পুরানো সেরকম কিন্তু গাছগুলো আমার থেকে অনেক বেশি বড়। এই কয় জায়গা ঘুরতে ঘুরতেই আমরা অনেকটা সময় কাটিয়ে ফেলি। যখন দুপুর হয়ে যায় তখন আমাদের প্রচুর ক্ষুধা লাগে এবং ক্ষুধার জন্য আমরা আবার শহরের দিকে ব্যাক করি। প্রচণ্ড গরম থাকায় ওই দিন পানির তৃষ্ণা ছিল তুঙ্গে, তাই মামাকে বললাম এক জায়গা রেখে আমাদের একটু লেবুর শরবত খাবার ব্যবস্থা করে দিতে। আর এখানের লেবুর শরবত খুবই দারুণ। খাবারের জন্য আমরা বেছে নেই শ্রীমঙ্গলের টি ভ্যালি নামের যে রেস্টুরেন্ট সেইটাকে। খাবার হিসাবে আমরা নিই ভাত, মুরগির মাংস, পাবদা মাছ এবং সাথে কিছু আরও ভর্তার আইটেম। সিএনজি মামা সহ আমাদের 5 জনের খাবারের বিল এসেছিল 1100 টাকার একটু বেশি। ভিডিওর এই অংশে একটা জিনিস যোগ না করলেই না। আপনার যদি ভাগ্য খুব বেশি ভালো থাকে তাহলে আপনি শ্রীমঙ্গল এসে এরকম মেঘলা পরিবেশ পেয়ে যেতে পারেন। আর যদি ভাগ্য আরও ভালো হয়ে থাকে তাহলে পেয়ে যেতে পারেন বৃষ্টি। আর এই বৃষ্টির সৌন্দর্য আপনি চোখের সামনে না দেখলে কোনোভাবেই বুঝতে পারবেন না। মূল ভিডিওতে আবারও ফিরলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে মামা বলল আমাদের 7 রঙের চা খাওয়াতে নেবে, কিন্তু সে আগে থেকেই সতর্ক করেছিল যে ওই চা যদি খাই তাহলে যেন খুব বেশি এক্সপেকটেশন না রাখি। আমাদের সিএনজি কিছুক্ষণ চলার পরে আমরা আদি নীলকণ্ঠ টি কেবিনে চলে আসলাম এবং এখানে এসে 7 রঙের যে চা সেইটাকে অর্ডার করলাম। আপনাদের সুবিধার্থে এখানে চায়ের মূল্য দিয়ে দিলাম, চাইলে আপনারা দেখে এইখান থেকে একটা আইডিয়া নিলেও নিতে পারেন। আচ্ছা, আমি 7 লেয়ারের চা অর্ডার করছি, আর গুনে গুনে দেখলাম এটার মধ্যে 7টা লেয়ারই আছে। কোনটা কি লেয়ার আমি নিজেও জানি না, একটু খেয়ে দেখা যাক। স্বাদ তো পুরো নর্মাল দুধ চায়ের মতো। নিচেরটা মনে হচ্ছে পানের সাথে জর্দা দিলে যেরকম একটা স্বাদ আসে, ওই জর্দার স্বাদের মতন। এই 7 লেয়ারের চা খাওয়ার জন্য কিন্তু আধা ঘন্টা ওয়েট করলাম, কিন্তু 7 লেয়ারের চা জীবনে প্রথমবার খাইছি। এটা স্বাদ আসলে কেমন এটা আমি আগে জানতাম না। বর্তমানে যে স্বাদটা পাইলাম এটা যদি অরিজিনাল হয় তাহলে বলবো স্বাদটা খুব একটা বেশি ভালো না। চা খাবার এক্সপিরিয়েন্স খুব একটা বেশি ভালো না হওয়ায় আমরা আগাতে থাকলাম আমাদের পরবর্তী গন্তব্য রাবার বাগানের দিকে। আর তখনই সুন্দর একটি রাস্তা দেখতে পেলাম। আর যখন সিএনজি মামাকে জিজ্ঞেস করলাম যে এই রাস্তার বিশেষত্ব কি, সে বলল এই রাস্তাটি নাকি ভাইরাল রাস্তা, কিন্তু এটা যে কেন ভাইরাল রাস্তা সেটা আমার জানা নেই। এখন সময় বেজে বিকাল 4টা। আমি হচ্ছে লাল পাহাড়ে গিয়েছিলাম, কিন্তু ওইখানে ঢুকতে দিল না। খুব সম্ভবত শুক্রবার অথবা সময় অতিক্রম করার জন্য ওইখানে বন্ধ হয়ে গেছে। তাই আমি চলে আসলাম রাবার বাগানে। আপনাদের একটা জিনিস দেখাই, এই যে রাবার গাছের এইগুলো কিন্তু ছালগুলো এভাবে কাটা হয়, কাটলে পরে এখান দিয়ে কষ্টা এসে এই ডিব্বার মধ্যে জড়ো হয়। তো এইটার ডিটেলস ভিডিও কিন্তু আমি মালনীছড়া চা বাগানের ভিডিওটাই দিয়েছি, তাই এই ব্যাপারে বেশি বলতেছি না, এখান থেকে আপনারা একটু দেখে বুঝে নেন। যাওয়ার পথে একটা জায়গা পেলাম যেটার নাম হচ্ছে টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়াম। এটা হচ্ছে 20 টাকা করে টিকিট। তো চিন্তা করলাম এটার মধ্যে একটু দেখে যাই যে এই মিউজিয়ামটার মধ্যে কি আছে। চলেন দেখা যাক। আচ্ছা, মিউজিয়ামের প্রথমে যে কক্ষটি পেয়েছি সেটা হচ্ছে মিনিয়েচার চা কারখানা প্রদর্শনী কেন্দ্র। তো এটার মধ্যে ঢুকলেই আপনি এখানের যে সরঞ্জামাদি রয়েছে, যে মেশিনগুলো ব্যবহৃত হয় সাধারণত চা পাতা তৈরির জন্য, সেগুলো এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে একটা চা পাতা থেকে চা তৈরির জন্য যে প্রসেসগুলো যেতে হয় সেগুলো কিন্তু নির্দিষ্ট আকারে দেওয়া আছে। আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট রয়েছেন, দেখেন এখানে পিএস মিটার রয়েছে। এটা কিন্তু অনেক আগের একটা পিএস মিটার, মোটামুটি সালটা ঠিক মতো বলতে পারতেছি না, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে প্রাচীনকালের একটা পিএস মিটার। এই মিউজিয়ামের এখন পর্যন্ত আমার কাছে চমৎকার জিনিস লাগছে এই কলমগুলো। এগুলো কিন্তু ওই যে দোয়াতকালীর যে কলম ছিল সেইগুলো।
মোটামুটি অনেকগুলো কলম রয়েছে এখানে। আচ্ছা, আমি হচ্ছে সারাদিন ঘুরলাম, এই সিএনজির যে মামা সেই আমাকে সারাদিন ঘুরালো। মোটামুটি 10টা জায়গার কথা সে বলেছিল, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে খুব সম্ভবত আমরা 4 থেকে 5টা জায়গায় ঘুরেছি। কিন্তু এরপরও যদি আমি চাইতাম সে তারপরও ঘুরাইতো, যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর সে খুবই আন্তরিক, আমি ঘুরে আসলে খুব মজা পাইছি। আমার আগে মালনীছড়া চা বাগানে যেরকম আমি একটা মামা পেয়েছিলাম, এই মামাটাও আমার কাছে খুব ভালো লাগছে। তো আমার তো ঘুরে ভালো লাগছে, তোমার আমাকে ঘুরে কেমন লাগছে তুমি একটু সেটা বলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে বাইরে আমি পাইছিলাম একটা গ্রুপ থেকে, আসলে ওনার মতো মানুষ হয় না, উনি অনেক ভালো মনের মানুষ। আর আমি এই পর্যন্ত অনেক ট্যুরিস্ট নিয়ে ঘুরছি, আমার লাইফে প্রায় 3 বছর যাবৎ ঘুরতেছি, তবে আমার মনে হয় না ওনার মতো মানুষ আমার কাছে আসছে বা এরকম। তবে ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমিও ভাইয়ের জন্য দোয়া করি, সবাই এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। তো আপনারা তার সাথে কন্ট্যাক্ট করলে তাকে হয়তোবা পেয়ে যাবেন, এবং সব বিস্তারিত দেওয়া থাকবে। আর আপনাদের যদি কোনো কোয়েরি থাকে সেটা হচ্ছে আপনি তার নাম্বারে কল দিয়ে সেখান থেকে জেনে নেবেন। রাতের দিকে আমরা শহরে ব্যাক করি, তখন বিজেপির তৈরি একটা পার্ক এবং মার্কেটে আমরা যাই, এবং ওইখানে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই জিনিসগুলো কিন্তু মোটামুটি সুলভ মূল্যেই পাওয়া যায়। তাদের হাতে বোনা যে গামছা সেটি ভালো লাগায় আমরা 100 টাকা দিয়ে একটা গামছা কিনে নেই। রাতে খাবারের হোটেল হিসেবে আমরা সকালের পানশিকেই বেছে নিই। এখানে খাবার দাবারের যে দাম তা জানার জন্য আপনাকে চার্টের একটি ভিডিও দিচ্ছি, আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। আচ্ছা, আর খাবার হিসাবে আমরা নিয়েছিলাম নান রুটি এবং সাথে নিয়েছিলাম চিকেন চাপ আর ছিল গ্রিল। আর স্বাদের ব্যাপারে যদি বলতে চাই, আমি কিন্তু জীবনে অনেক চিকেন চাপ খেয়েছি, কিন্তু এই চিকেন চাপটা ছিল ঘিয়ে ভাজা, সাথে যে চিকেন গ্রিলটা ছিল ওইটারও স্বাদ ছিল অসাধারণ লেভেলের। আর সাথে যে মেয়োনিজ দেওয়া হয়েছিল সেটার স্বাদ ছিল অ্যাভারেজ, কিন্তু ধনেপাতার যে সসটা দেওয়া হয়েছিল সেটার স্বাদ ছিল আরও বেশি চমৎকার। তো এই জিনিসগুলো যখন সব একসাথে মিক্স করে খাচ্ছিলাম তখন কিন্তু এক কথায় অসাধারণ লাগছিল। আমার খাওয়া দেখেই আপনারা মোটামুটি একটা আন্দাজ করতে পারবেন। আর সত্যি কথা বলতে পানসি রেস্টুরেন্ট থেকে যদি কোনো কিছু খেয়ে অনেক বেশি মুগ্ধ হয়ে থাকি সেটা হচ্ছে এই ফালুদা। এটা ছিল নর্মাল ফালুদা, যার দাম ছিল 120 টাকা করে, কিন্তু ওইখানে লেখা ছিল কাশ্মীরি ফালুদা। আমি চিন্তা করেছিলাম যে আমাকে কাশ্মীরিই দেওয়া হয়েছে, কিন্তু পরে শিওর হলাম যে এটা আসলে নর্মাল ফালুদা। এই মজাদার খাবারগুলোর শেষে যখন আমাদের বিল ধরিয়ে দিল তখন দেখলাম 4 জনের বিল এসেছে 1005 টাকা। আচ্ছা, এবার আপনাদের টোটাল হিসাবটা দিই। বাসা থেকে উবার নিয়ে মহাখালী গিয়েছিলাম 410 টাকা, বাস টিকিট ছিল 3100 টাকা, মাঝপথে কফি খেয়েছিলাম 120 টাকা, শ্রীমঙ্গল বাস থেকে পানশি পর্যন্ত লেগেছিল 60 টাকা, সকালে ব্রেকফাস্ট ছিল 360 টাকা, রিসোর্ট ছিল 2500 করে 2 দিনের 5000 টাকা, সিএনজি ভাড়া ছিল 1500, আর লাউয়াছড়া জাতীয় উদ্যানে আমাদের এন্ট্রি ফি ছিল 460 টাকা। মাধবপুর লেকে সিএনজির এন্ট্রি প্লাস আনারস সেখানে গিয়েছে 80 টাকা, শরবত ছিল 80 টাকা, দুপুরে লাঞ্চ খেয়েছি আমরা 1170, রিসোর্ট থেকে পানশি যাওয়া ছিল 300 টাকা, রাতে আমাদের ডিনারে খরচ হয়েছিল 1000 টাকা, বাসের ব্যাক টিকিট ছিল 2800 টাকা, দ্বিতীয় দিনে সকালে ব্রেকফাস্টে খরচ হয় 400 টাকা, দুপুরে লাঞ্চে 1100 টাকা, অটোতে ভাড়া হয় 100 টাকা, রাতের ডিনারে 1270, অটোতে আবার যখন আসি তখন 200 টাকা। আচ্ছা, এবার হিসাবটা একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমাদের 4 জনের কিন্তু টোটাল খরচ হয়েছিল 19,510 টাকা। এই খরচটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই সেক্ষেত্রে 2 রাতের জন্য খরচ আসবে পার পারসন 4,878 টাকা, আর 1 রাতের জন্য আসবে 3,845 টাকা। এই খরচটা কিন্তু পার্সন ভেদে এক এক রকমভাবে ভ্যারি করবে। খাবারের ক্ষেত্রে খরচটা কিন্তু একটু বেশিই করেছি, আপনারা চাইলে এখানে চাপিয়েও করতে পারেন। যেমন আমি যে এসি বাস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে নন এসিতেও যেতে পারেন, তো সেখানে অনেকটা কস্ট কাটিং হয়ে যায়। তো আপনারা চাইলে এখান থেকে একটা ধারণা নিতে পারেন, আর সেই অনুযায়ী নিজেদের একটা প্ল্যান মাফিক শ্রীমঙ্গলের ট্যুর কমপ্লিট করতে পারেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে আবার কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।